উপবিষ্ট সম্মানিত অতিথি, সামনে যারা আছেন, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আপনাদের সকলের প্রতি আমার সালাম ও প্রণাম। আমার নাম নুরুল ইসলাম। আমি একজন বাংলাদেশি। আমার সৌভাগ্য হয়েছিল 1971 সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার, এবং তখন আমার বয়সটাও ছিল। আমি তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিএ ফাইনাল পরীক্ষার্থী, এবং রাজনৈতিকভাবে বাংলাদেশের আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আমি ছাত্রলীগের সদস্য। যদিও আমি শেষ পর্যন্ত ছাত্রলীগে থাকতে পারিনি, এমনকি আমার চান্দিনা থানার আমি আওয়ামী লীগের ফাউন্ডার ফাদারও বলতে পারেন। কারণ তখনকার ইস্ট পাকিস্তানে আমাদের এক একটা থানায় দুটো করে পদ ছিল। একটা ছিল মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, একটা ছিল মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। আমি দুটোর জন্যই নেতৃত্ব দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত যখন আমাদের যুদ্ধ শুরু হলো, জীবন বাঁচাতে আমি ত্রিপুরার আগরতলায় আশ্রয় নিয়েছিলাম। সেখানে পৌঁছার পর জানতে পারলাম আমাদেরকে মুক্তিযুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে। তখন আগরতলার দূরবর্তী বাংলাদেশের বেলোনিয়া পথে কাঠালিয়া নামক একটা বিএসএফ ক্যাম্পের পাশে একটা নদী পেরিয়ে একটা জঙ্গলে আমাদেরকে প্রশিক্ষণ কেন্দ্র করতে হয়েছিল, এবং আমাদের থাকার ব্যবস্থাও করতে হয়েছিল। আমি সেই প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা লিডার ছিলাম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমনি। আমি গত 2005 থেকে আমি এই ভারতে, বিশেষ করে মধ্যম গ্রামে গণেশ রায় বাউলের সঙ্গীতাঙ্গন নামে একটা সঙ্গীত স্কুল ছিল। সেই স্কুলের মাঠে আমি শ্যামা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করতে বলি। তখন গণেশ রায় আমাকে বলেছিল, দাদা কি বলে গণসঙ্গীত করা যেতে পারে, কিন্তু শ্যামা সঙ্গীতের তো লোকজন পাওয়া যাবে না। আমি বললাম যে আমি শুনতে চাই শ্যামা সঙ্গীত, আপনি খোঁজ করে দেখুন পাওয়া যায় কি না, বিজ্ঞাপন আকারে আপনার মধ্যগ্রাম এলাকায় ছড়িয়ে দিন। যাই হোক, শেষ পর্যন্ত সাড়া পাওয়া গেল। তার জন্য আমি একটা পুরস্কার নির্ধারণ করলাম। যারা প্রথম পুরস্কার পাবে 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 7,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা। আমি 2005 সাল থেকে এইভাবেই আমি দিয়ে আসছি। গত বছর ধীরেন্দ্রনাথ দত্ত উপলক্ষে যে অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল, সেটা হয়েছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখানে রক্তিম দাসের সাথে আমার পরিচয়। আমি তখন রক্তিম দাসকে বলি, আমি কিন্তু শ্যামা সঙ্গীত শুনতে খুব আগ্রহী, আমি একটা বড় পরিসরে শ্যামা সঙ্গীতের প্রতিযোগিতা দেখতে চাই, এটা কি তোমরা পারবে? তখন রক্তিম দাস এই সনাতনী সংসদ এবং আরও কয়টা সংসদ আছে তাদের সাথে যোগাযোগ করে বলল, আপনি যদি আমাদের পেছনে থাকেন আমরা সেটা করতে পারবো। এবং ঠিকই গতকাল আমি যা দেখলাম, আমি আমার মনের মতো করি একটা সঙ্গীত অনুষ্ঠান আমি উপভোগ করেছি। এবং আমি আগামী বছরের জন্য বলবো আরও বড় পরিসরে এবং আরও দীর্ঘ সময় নিয়ে, প্রয়োজন পড়ে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। আমি এই আশা ব্যক্ত করছি এই সংসদের কাছে। এখন ফিরে যাই মূল বক্তব্যে। ধীরেন্দ্রনাথ দত্ত একজন বাংলাদেশের লোক, আমিও বাংলাদেশের লোক। আমি আপনাদের সামনে ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি। কারণ এই ধীরেন্দ্রনাথ দত্ত এক সময় এই বাংলারও লোক ছিলেন। তিনি 1939 সালে অবিভক্ত বাংলার বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুতরাং তিনি ভারতীয় হিসেবেও একজন বিধায়ক ছিলেন, এবং তিনি আপনাদের যেই জাতির পিতা মহাত্মা গান্ধীরও অনুসারী ছিলেন। যখন লজ্জার সাথে বলতে হয়, এবং আমি ধিক্কার জানাই ওই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের, সে হিন্দু হোক আর মুসলমান হোক, নেহায়েত একটা ধর্মের ভিত্তিতে এই মহাভারতটাকে ভাগ করে আমাদের মধ্যে এই বিভেদটা সৃষ্টি করে দিলেন। তারপরও আবারও ধিক্কার জানাই
এমন কিছু নেতৃবৃন্দ ছিল যারা আমাদেরকে এই দুই বাংলাকে একত্র থাকতেও দিলেন না। শেষ পর্যন্ত আমরা বাংলা ভাগ হয়ে পাকিস্তানের অংশ হয়ে গেলাম। ধীরেন্দ্রনাথ দত্ত একজন আইনজীবী এবং রাজনীতিবিদ, তিনি পূর্ব পাকিস্তানে রয়ে গেলেন। তিনি পূর্ব পাকিস্তান থেকেও উনি সংসদ নির্বাচিত হলেন। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম নিল। তার 6-7 মাস পর 1948 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পাকিস্তানের সর্বপ্রথম গণপরিষদ বসে। সেই গণপরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান প্রস্তাব পেশ করলেন উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। কিন্তু সেখানে পূর্ব পাকিস্তান থেকে হিন্দু মুসলমান অনেক সংসদ ছিলেন, কিন্তু কেউ কোনো সারা শব্দ করলেন না। কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত তিনি গর্জিয়ে উঠলেন এবং তিনি প্রতিবাদ স্বরূপ বক্তব্য রাখলেন ইংরেজিতে যে মেজরিটি পিপলস অফ পাকিস্তান স্পিক্স বেঙ্গলি, সো ইফ দেয়ার ইজ এনি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ or state language that will be Bangla, otherwise Bangla will be the same value as English and Urdu. কিন্তু তার প্রস্তাবটা প্রত্যাখ্যাত হয়েছে। তার প্রস্তাবটা যে প্রত্যাখ্যাত হয়েছে তখন তিনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তাকে এমনও অপবাদ দেওয়া হয়েছে, আপনি যদি লেখা দিতে চান তাহলে আপনি পয়সা দিতে হবে, আমরা বিজ্ঞাপন আকারে দেবো। আমি বললাম যে বিজ্ঞাপন আকারেই চাই, আমার লেখাটা মানুষের কাছে পৌঁছুক। আমি এমনিভাবে 4-5টা পত্রিকায় আমি অনবরত লিখতে শুরু করলাম। তারই মাঝে আপনাদের কলকাতার খুব সম্ভবত এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অথবা শিবপুর বিশ্ববিদ্যালয় থেকে সে এই ইলেকট্রিক্সের উপরে ব্যাচেলার করে সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে নিউ ইয়র্কে চাকরি করত, আপনার সিমেন্স নামক একটা কোম্পানিতে, এই নিউ ইয়র্ক মেট্রো রেলে। সে আমার লেখাটা পড়ে সে একটা ম্যাগাজিন নিয়ে আসলো আমার কাছে। সে আমাকে এই ম্যাগাজিনটা দিল। সেই ম্যাগাজিনটার উপরে লেখা ধীরেন্দ্রনাথ দত্ত, দি ফাদার অফ দ্য আইডিয়া অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। এটা পেয়ে আমার রক্ত আরও বেশি গরম হয়ে গেল ধীরেন্দ্রনাথ দত্তের জন্য। এখন আমাকে খুঁজে বের করতে হবে ধীরেন্দ্রনাথ দত্তের কে আছে এই এপার বাংলায় ওপার বাংলায়। আমি তখন গণেশদাকে টেলিফোন করলাম। টেলিফোন করার পরে গণেশদা বললো যে আমি তো আর বলতে পারবো না, আপনি এসে বিভিন্ন পত্র পত্রিকাগুলিতে যোগাযোগ করে দেখেন আপনার লেখাটা তুলে ধরে কিনা। আমি তখন কয়েকটা পত্রিকায় দৌড়াদৌড়ি করলাম। শেষ পর্যন্ত গেলাম এমন একটা অফিসে, যেই অফিসটা স্থানান্তর হতে যাচ্ছে। আজকাল পত্রিকাটা তারা এই সল্টলেকে চলে আসতেছে, তাদের ব্যাগেজ ট্যাগেজ নিয়ে যাচ্ছে। আমি ওখান থেকে বললাম যে তাইলে কোথায় যোগাযোগ করতে পারবো, আমাকে সল্টলেকের 5 নম্বর সেক্টরে একটা অ্যাড্রেস দিল। আমি সেই অ্যাড্রেসে চলে গেলাম। যে রিসিপশনে একটা মহিলাকে বললাম আমি এই সম্পাদক মণ্ডলীর যে কারোর সাথে আমি একটু কথা বলতে চাই। তখন উনি বললেন যে কী ব্যাপারে। আমি ওনাকে আমার ছোট্ট বিজ্ঞপ্তিটা দেখলাম। বিজ্ঞপ্তিটা লেখা ছিল বাংলা ভাষা আন্দোলনের পথিকৃৎ এবং স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কেহ বেঁচে আছেন কিনা এপার বাংলা ওপার বাংলা, যদি বেঁচে থাকেন তাহলে আমার এই টেলিফোন নাম্বারে যোগাযোগ করার জন্য। মহিলা লেখাটা দেখে আমাকে বললেন আপনি একটু বসুন, আমি একটা কল করতেছি। আপনাদের স্বজাতি একটা লোক আছে, ওনার নাম একরাম আলী, উনি ডেপুটি চিফ এডিটর আজকাল পত্রিকার। ওনাকে টেলিফোন করলেন। টেলিফোন করার পরে উনি নিচে নেমে আসলেন এবং আমাকে নিয়ে গেলেন। আমার লেখাটা ওনাকে দেওয়ার পরে উনি কতক্ষণ চুপ করেছিলেন। উনি ঠিক এই কথাটাই বললেন, আমরা কি এতই অপদার্থ যে এই লোকটাকে আমরা জানতে পারি নাই, চিনতে পারি নাই? আপনার কোনো পয়সা দিতে হবে না, আমি আপনার এটা ছাপিয়ে দেব। আমার এই লেখাটা ছাপাইয়া দেওয়ার পর শম্ভু চৌধুরী নামে এক ভদ্রলোক বেলগরিয়ায় থাকেন, তিনি এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তখন তিনি রিটায়ার্ড। উনি সেই আজকাল পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে। আমি ওনাকে ইনফরমেশনটা দিতে চাই যে ওনার ছোট মেয়ে, তখনকার দিনে অত্যন্ত সুন্দরী, আমরা যাকে খেলাদি বলে ডাকতাম, তিনি যোধপুর পার্কে আছেন। তখন তিনি আমাকে একটা নাম্বার দিলেন। আমি সেই নাম্বারে টেলিফোন করলাম। উনি বললেন যে আমি তো খেলা দিই না, আমার নাম এই, এটা খুব সম্ভবত বোধহয় খেলাদির বান্ধবী হবে। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কেন খেলা দিতে চাচ্ছেন। আমি তাকে বললাম, বলে যে ঠিক আছে, এই হলো খেলাদির টেলিফোন নাম্বার। খেলাদিকে নাম্বারটা আমি তখন কল করলাম। আমি পরিমাণ থামাই রাখতে পারলাম না। আমি বললাম আমি অমুক পাশে
আসতেছে, বলে যে ঠিক আছে আসো, আমার সাথে দেখা করবে। তখন থেকেই খেলাটির সাথে আমার পরিচয়। এই পরিচয়ে আমি এখন পর্যন্ত যখনই আসি আমি তখন খেলা দেখে আমি একবার হলেও দেখে যেতে চাই। আমি যখন ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে লেখালেখি শুরু করলাম এবং ফেসবুকে ইউটিউবে বিভিন্নভাবে আমি ছড়াই দিতে শুরু করলাম, তখন আমাদের বাংলাদেশ সরকারের একটা আইন ছিল, এটাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। ওটার কার্যকারিতা কি আমি জানি না, কিন্তু ওটাতে ইনক্লুড করে দিলেন যদি কেহ আমার বাবাকে ছাড়া বঙ্গবন্ধু এবং জাতির জনক বলে তাকে বিনা শুনানিতে 5 বছর। আমি সেই ভয়ে আর বাংলাদেশে যাই না আজকে 17-18 বছর। এখন আমার যেতে বাধা নাই। আমি অলরেডি কুমিল্লাতে আমি প্রোগ্রাম থ্রো করে দিয়েছি, ঢাকা প্রেস ক্লাবে থ্রো করে দিয়েছি। বাই দিস টাইম 2018 সালে বারাসতে যখন একটা প্রোগ্রাম করতেছিলাম, তখন বাংলাদেশের একজন রিটায়ার্ড প্রফেসর উনি বেড়াতে আসছেন অশোকনগরে। কোনো এক লোকের মাধ্যমে উনি আমার সেই প্রোগ্রামে আসছেন। উনি আমার বক্তব্য শুনে উনি আমার সাথে দেখা করতে চাইলেন। আমি ওনার সাথে দেখা করলাম, কথা বললাম। উনিও দেখলাম যে বেশ আগ্রহী ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে। বলে যে দাদা আমরাও তো কিছু কিছু জানি, তবে আমরা প্রকাশ করতে পারতেছি না। আপনি যখন এখানে বলে ফেলছেন, তবে দেখি আমরা বাংলাদেশে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে কিছু করতে পারি কিনা। এই 2017 সালের একটা প্রোগ্রাম দেওয়া হলো প্রেস ক্লাবে, সমস্ত খরচপত্র আমি পাঠিয়ে দিলাম। ওনারা মঞ্চ করে ফেললো, কিন্তু সেই মঞ্চটা ভেঙে দিল। সেই মঞ্চে আর ওনারা উঠতে পারেননি। ধীরেন্দ্রনাথ দত্তের সম্পর্কে আর কোনো কথা হয়নি। পরবর্তী বৎসরে আমার পয়সাই সরকারের দালাল খ্যাত এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রানা দাশগুপ্ত, এরা একটা প্রোগ্রাম করেছে। সেখানে এরমা দত্তকে তো রেখেছিল এই খেলাদের এই ভাইজি, কিন্তু আমার একটা লিখিত বক্তব্য ছিল, সেই বক্তব্যটা সেখানে পাঠ করতে দেওয়া হয়নি। আমি যদি কখনো এই কলকাতায় না আসতে পারি, আমি আমার একটা লিখিত বক্তব্য পাঠিয়ে দিই। সেই লিখিত বক্তব্যটা তারা পাঠ করে এবং আমাকে এই অনলাইনে আমাকে দেখতে দেয়, শুনতে দেয়। তো আমি অলরেডি বাংলাদেশে প্রোগ্রাম দিয়ে দিয়েছি যে ধীরেন্দ্রনাথ দত্ত প্রকৃত বঙ্গবন্ধু এবং প্রকৃত জাতির জনক বললে ধীরেন্দ্রনাথ দত্তকেই বলতে হয়। আজকে আপনারা যাকে বঙ্গবন্ধু এবং জাতির জনক জানেন, মূলত বাংলা ভাষা আন্দোলনে তার বিন্দুমাত্র অবদান ছিল না। এমনকি জাতির পিতা যাকে বলা হয়, সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ তার কোনো অবদান ছিল না। তার ছিল একটা মঞ্চে গলাবাজি, সেটা পাকিস্তানের সরকার প্রধান হওয়ার। তার যথেষ্ট প্রমাণাদি আছে। যদি আপনাদের বুদ্ধিজীবীরা তার গবেষণা করতে চায়, গবেষণা করে দেখতে পারেন বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কী অবদান। আমি আরেকটা এক্সাম্পল টেনে দিচ্ছি। আপনারা ডাক্তার কি বৈদ্য, কালিদাস বৈদ্যের একটা বই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, অন্তরালে শেখ মুজিবুর রহমান। আপনারা ওই বইটা পড়লেও শেখ মুজিবের অবদান সম্পর্কে জানতে পারবেন। শেখ মুজিব যদি স্বাধীন বাংলাদেশে চাইতেন, তাইলে এই 2 কোটি হিন্দুকে এমনভাবে হিন্দুরা পালিয়েছে আপনারা দেখেন নাই? গত বছর আগে যদি দেখে থাকেন বার্মা থেকে কিভাবে লোকজন বাংলাদেশে ঢুকছে, তার চেয়ে তো করুণ অবস্থায় আপনারা দেখতেন যে বাংলাদেশ থেকে, তখন তো বাংলাদেশের জয় বাংলা থেকে যেভাবে হিন্দুরা ঢুকেছে, ঠিক এভাবেই গর্ভবতী বউকে ছেলে আর টানতে পারতেছে না, রাস্তায় ফেলে চলে যাচ্ছে। বৃদ্ধ মাতাকে কাঁধে নিয়ে আর চলতে পারতেছে না, রাস্তায় ফেলে যাচ্ছে। এইভাবে হিন্দুরা আসছে। যদি শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাইতো, তাইলে হিন্দুদেরকে পালাইতে হতো না, আমাদেরকে যুদ্ধ করতে হতো না। তখন মাত্র 8-10 হাজার পাকিস্তানি আর্মি ইস্ট পাকিস্তানে ছিল। যদি শুধু ভারত সরকারকে খালি বলতো যে আমি এই করতে যাচ্ছি, একটু পশ্চিম দিক দিয়ে ঠেক দেবেন, আমাদের যুদ্ধ করতে হয় না। পাকিস্তান থেকে জুলফিকার আলী ভুট্টো বলেন, আইয়ুব খান বলেন, ইয়াহিয়া খান বলেন, বলতো বাবা মুজিব তুমি তোমারটা নিয়ে থাকো, আমার যে 8-10 হাজার আছে তাদেরকে বাসে করে কলকাতা পৌঁছায় দাও, আমি তাদেরকে নিয়ে যাব। এটাই হতো। কিন্তু তিনি শেষ মুহূর্তটি পর্যন্ত তিনি অখণ্ড পাকিস্তানের পক্ষেই ছিলেন, যার জ্বলন্ত প্রমাণ আমার কাছে আছে। যখন 1972 সালের 8ই জানুয়ারি যখন শেখ মুজিবকে নিয়ে লন্ডনে যায়, ভুট্টো যেই লোকটাকে দায়িত্ব দিয়েছিল, সেই লোকটা এই ভারতের এই রয়্যাল এয়ারফোর্সের সদস্য ছিলেন 1944 সালে। তার নাম এয়ার মার্শাল জাফর চৌধুরী। তখন জাফর চৌধুরী ছিল পাকিস্তান পিআই। যে যদি তো এই পিআইএ কি লন্ডন ননস্টপ যেতে পারে?
তখন সে বলছে হ্যাঁ যেতে পারে যদি ওয়েদার ফেভারে থাকে। সেই লোকটা রিটায়ার করার পরে তার একটা আত্মজীবনী লিখেছিল। সেই আত্মজীবনীটার ৭৪ পৃষ্ঠায় সে শেখ মুজিবকে নিয়ে ১.৫ পৃষ্ঠার একটা লেখা ছিল তার এই লন্ডন মানে পিন্ডি থেকে লন্ডন পর্যন্ত এই সময়টাতে তার একটা আত্মকাহিনী আছে। সেই চ্যাপ্টারটার নাম হলো ফ্লাইট টু ফ্রিডম এবং বইটার নাম হচ্ছে মোজাইক অফ মেমোরি। ওইটাতে পরিষ্কারভাবে উল্লেখ আছে তার সাথে যে কথোপকথনে মুজিব তখনও পর্যন্ত সে পাকিস্তানি। আমরা ভুল লোককে নিয়ে এতদিন মাতামাতি নাচানাচি করেছি। আসল সত্য জানুন। যদি আমারটা যদি বিশ্বাস না হয় গবেষণা করুন। আপনাদের বহু বুদ্ধিজীবী আছে, তারা না জেনে না শুনে বাংলাদেশ সম্পর্কে নানান তথ্য প্রকাশ করে। আমি ইমোশনালি কিছু কথাবার্তা বলেছি। আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশি আঙ্গিকেই আমি সেই কথাগুলি বলেছি। আমি সত্য কথাগুলি আমি এতদিনও এখানে বলিনি ভয়ে। আমার আর কোনো ভয় নেই এখন বাংলাদেশে যেতে। আমি ধীরেন্দ্র দত্তকে সারা বাংলাদেশ মাতিয়ে তুলব এবং আমি অলরেডি কিছু বুদ্ধিজীবীদেরকে বলে দিয়েছি। আপনারা ধীরেন্দ্র দত্ত সম্পর্কে জানেন, এখন বাংলাদেশে চলছে। বাংলাদেশে শেখ মুজিব কোনো বঙ্গবন্ধু নয়, জাতির জনক নয়, এই জন্যটা হয়তো কিছুদিন পরে আর এটা থাকবে না। তারপরে আমি বলছি ধীরেন্দ্র দত্ত সম্পর্কে আপনি একটু জানার চেষ্টা করেন, তারপরে আপনার সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ। হিন্দুরা তো অনেক পূর্বেই চলে আসার কথা। যদি পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হতো তাহলে আমরা সবাই উর্দু বলতাম। আর উর্দু অক্ষরগুলি দেখতে অ্যারাবিকের মতো। তখনকার পাকিস্তানের মুসলমানেরা এই উর্দুকেই পবিত্র ভাষা হিসেবে মেনে নিত। তখন বাদ সাধত হিন্দুরা বাংলা বলতে চাইলেই হয়তো তখন সংঘাত বাঁধত। এখন তখনই হয়তো হিন্দুদেরকে ওই দেশ থেকে চলে আসতে হতো। শুধু ধীরেন্দ্র দত্তের কারণে হিন্দুরা এত বৎসরও ছিল এবং আছে এবং থাকবেও। আর ধীরেন্দ্র দত্তের নিহতের ব্যাপারটা 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তানিরা আমাদের দেশের আলো নিভিয়ে সর্বপ্রথম মারতে শুরু করেছিল হিন্দুদেরকে। এটা কি আপনি জানতেন মিস্টার কৃষ্ণ বসু? কারণ পাকিস্তান থেকে আর্মিদেরকে পাঠানো হয়েছে, হ্যাঁ অপারেশন সার্চলাইটে পাঠানো হয়েছে, তোমরা ইস্ট পাকিস্তানে যাও। ইস্ট পাকিস্তানের হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দিয়ে সংখ্যা গরিষ্ঠ করেছে, তাই তারা এখন পূর্ব পাকিস্তানকে হিন্দুস্তানের সাথে মিশিয়ে ফেলার চেষ্টা করতেছে। তোমরা আগে যে হিন্দুদেরকে শায়েস্তা করো। শেষ পর্যন্ত তারা সেই কাজটাই করলো। যখন হিন্দুরা পালাতে পালাতে আর কোনো হিন্দু পায়নি, যখন যাকে দেখে তাকেই দেখে সে মুসলমান, তো কি করে বিশ্বাস করবে সেই মুসলমান? তখন তাকে বলছে কাপড় খোলো, আমরা সেভাবে দেখব। এইভাবে দেখে দেখে হিন্দুদেরকে খুঁজে খুঁজে বের করেছিল পাকিস্তানি আর্মিরা তখন। আমি আবারও ধন্যবাদ জানাই তৎকালীন প্রধানমন্ত্রী এবং ভারতবাসীদেরকে যে আমাদের জন্য আপনাদের বর্ডারটা উন্মুক্ত করে দিয়েছিলেন, আমরা আপনাদের কাছে আশ্রয় নিতে পেরেছিলাম। আর ধীরেন্দ্র দত্ত 25শে মার্চ বৃহস্পতিবার রাত 12টায় যখন আলো নিভিয়ে আমাদেরকে মারতে শুরু করে, সেদিন ছিল বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, সোমবার রাত 12টার পরেই বোধহয় ধীরেন্দ্র দত্তকে তার কুমিল্লার ধর্মসাগর পারস্থ নিজ বাড়ি থেকে তার ছোট্ট ছেলে দিলীপ দত্তকে সহ ময়নামতি ক্যান্টনমেন্টে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। তাই ওনার ছোট মেয়ে খেলাদি যিনি আছেন তিনি বলছেন যে বাবা যে কবে মারা গেছে এটা তো আমরা জানি না, তাই 29শে মার্চটাকেই আমরা তার তিরোধান দিবস হিসাবে আমরা পালন করি। সেই তিরোধান দিবসেই আমি এই কলকাতায় আসি। আব্দুল করিমের সঙ্গে ওনার কোনো সম্পর্ক ছিল? উনি কি পরিচিত ছিলেন যে মারার জন্য নিয়ে গেছেন? না, পরিচিত ছিলেন। আব্দুল করিম উনি নাকি নিয়ে গেছিলেন বাড়ি থেকে? না, এটা সত্য নয়। আমি কুমিল্লার হিন্দুদের কাছ থেকে জেনেছি যে অ্যাডভোকেট আব্দুল করিম, যিনি তখন আপনার এই শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন, মানে মুসলিম লীগের নেতা হইলেই তাদেরকে পাকিস্তানিরা শান্তি কমিটির চেয়ারম্যান করেছে, এটা কিন্তু সত্য নয়। আমি এই তথ্য উদ্ঘাটন করেছি। অ্যাডভোকেট আব্দুল করিম নয়। ওনাকে তো ক্যান্টনমেন্টে নিয়ে গেছিল। হ্যাঁ, ওনাকে তো কমপ্লেক্সটা কি ক্যান্টনমেন্টে? হ্যাঁ, কমপ্লেক্সটা কি ক্যান্টনমেন্টে? হ্যাঁ, ওনার হত্যা কমপ্লেক্সটা ক্যান্টনমেন্টে। ওনাকে যদি ক্যান্টনমেন্টে নিয়ে মারা হয়ে থাকে তাহলে সমস্যাটাই তো ক্যান্টনমেন্টে। হ্যাঁ, আজকে কি না কোথায় হয়েছে এটা কেউ জানে না। আমি তা বলছি না, আজকেও তো সমস্যা ক্যান্টনমেন্টে।
যেখানে আপনি বলছেন আমি নির্বিঘ্নে যেতে পারবো। না না, ক্যান্টনমেন্টে তো ক্যান্টনমেন্টে অস্ত্রই হচ্ছে এখনো পর্যন্ত ওই বাংলা। ক্যান্টনমেন্টই আমাদের রাজনৈতিক সমস্যা। আমি না না মানে যেটা আপনি বলছেন যে আপনি এখন নির্বিঘ্নে বাংলায় যেতে পারবেন, আপনি একজন মুক্তিযোদ্ধা হয়ে নির্বিঘ্নে যেখানে মুক্তিযোদ্ধাদের ঘর দরজা গুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, আর আপনি বলছেন আমি নির্বিঘ্নে বাংলায় যেতে না, পারবো। সেটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আমার সাথে সম্পৃক্ততা ছিল এই উগ্রবাদী এবং এই যে মানে জঙ্গি ইসলামী জঙ্গিবাদের যে অবস্থা, সেই অবস্থানটাকে আপনি কিভাবে রিসিভ করেন? শুনুন, আমার যে সমস্যাটা সেটা ছিল যে যেহেতু আমি ধীরেন্দ্র দত্তকে বঙ্গবন্ধু, প্রকৃত বঙ্গবন্ধু এবং প্রকৃত জাতির জনক বলছি, এই কারণেই সেই আইনের সাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমার বাবাকে ছাড়া কেউ বঙ্গবন্ধু জাতির জনক বলতে পারবে না। বলছি যে বঙ্গবন্ধু মানে বাংলা যেটা বলছে, বাংলার জনক যিনি ইব্রাহিমকে বলছে যে বাংলার বাংলা। শুনুন, রাজনীতিতে এগুলি কত রকমের, না না, এখন বলা হচ্ছে, শুনুন, আচ্ছা এখন বলা হচ্ছে পাকিস্তানের সাথে নাকি আমাদের কোনো ভিসা নীতি থাকবে না। এটা কখনো হবে না। আমি এটাও শুনেছি। বক্তব্যটা শেষ করলে আপনার সাথে আমাদের কথা আছে। আচ্ছা 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 আচ্ছা, তো It's very difficult. তো What is the situation of Bangladesh? সিভিল সোসাইটির জন্য, জেনারেল সোসাইটির জন্য, মুক্তিকামী মানুষের জন্য, অসাম্প্রদায়িক মানুষের জন্য শুনুন, এখন বাংলাদেশ নয়। এখন বাংলাদেশ What do you mean? এখানে কোথায় কি হচ্ছে এটা Please. আমরা কতটুকু টাকা আছে, অনেক কিছু বলছেন। আমরা কতটুকু জানি, কতটুকু শুনি, কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটা এখান থেকে যাচ করা যাবে না। জানি, আমার টাকা থাকলে আমি আপনার না না না, এটা সঠিক কথা নয়। তাহলে আমাকে একটু বলতে দিন। আপনারা বোধহয় ওনার বক্তব্যের একটা জায়গায় ডিফার করেছেন। সেটা হচ্ছে উনি বলছেন যে উনি যখন শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বা ওই জাতির জনক বলছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে, তখন উনি দেশে ঢুকতে পারছিলেন না। তার কারণ হচ্ছে ওই সময় একটা আইন করে রাখা হয়েছিল, যে আইনের সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যে আইনে বলা হয়েছে যে এটা নিয়ে যদি কেউ কোনো প্রশ্ন তোলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এখন ওই আইনটা উঠে গেছে, তার ফলে এক সেকেন্ড দাঁড়ান, এখন এই আইনটা উঠে যাওয়ার মতো জায়গা তৈরি হচ্ছে, কারণ এখন তো ওই প্রশ্নটা থাকছে না। তো তার ফলে উনি এখন যেতে পারেন, কিন্তু এখন যেতে পারেন মানে এই নয় যে উনি এখনকার অবস্থানটাকে সমর্থন করছেন। উনি একবারও এখনকার অবস্থানকে সমর্থন করেননি। তাহলে ঠিক আছে, এখনকার অবস্থানকে উনি সমর্থন করেননি। না না, আপনার ভুল বুঝতে হচ্ছে। আমাদের সম্মানীয় অতিথি, উনি ওনার বক্তব্য বলেছেন। হ্যাঁ, এখনকার বক্তব্য ঠিক আছে, এবার বোঝা গেছে। আপনি বক্তব্য শেষ করুন। উনি আমাদের সম্মানীয় অতিথি। মোটামুটি আমার যা বলার ছিল এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।